তারপর জানাবো গাজার শান্তি পর্ষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল পাকিস্তান। আরও জানাবো পাকিস্তান থেকে JF-17 যুদ্ধবিমান কিনছে ইন্দোনেশিয়া। ইরাকের আইন আল আসাদ ঘাঁটি ছাড়ল মার্কিন সেনারা। প্রথমে জানাবো ইরানে হামলা না চালাতে কেন যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছিল ইসরায়েল। এরপর জানাবো বিক্ষোভে হাজারো হত্যার পেছনে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। ইরানে হামলা না চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইরানের পাল্টা হামলা ঠেকানোর জন্য পর্যাপ্ত শক্তি ও প্রস্তুতি না থাকায় নেতানিয়াহু এমন অনুরোধ করেছিলেন। ইরান হুমকি দিয়েছিল, যদি তাদের ওপর কোনো হামলা হয় তাহলে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিতে গুলোতে পাল্টা হামলা চালানো হবে। মার্কিন এক কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেছেন, গত সপ্তাহে ইরানে হামলা না চালানোর বড় কারণ ছিল মধ্যপ্রাচ্যে তাদের পর্যাপ্ত সামরিক সরঞ্জামের উপস্থিতি না থাকা। বিশেষ করে ইরানের পাল্টা হামলা ঠেকানোর মতো সক্ষমতা তখন ছিল না। দখলদার ইসরায়েল মূলত ইরানের হামলা ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। গত বছরের জুনে 12 দিনের যুদ্ধে ইসরায়েলকে লক্ষ্য করে ইরান যেসব ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল সেগুলো ঠেকাতে কাজ করেছিল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, গত বুধবার ট্রাম্পের উপদেষ্টারা ধরেই নিয়েছিলেন যে কোনো সময় হামলা শুরু হবে, কিন্তু সেটি আর হয়নি। এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফের কাছে একটি খুদে বার্তা পাঠান। তার ওই বার্তার মাধ্যমেও পরিস্থিতি কিছুটা ঠান্ডা হয় বলে দাবি করেছে ওয়াশিংটন পোস্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত গাজার বোর্ড অফ পিস বা শান্তি পর্ষদে অংশগ্রহণের জন্য পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয়েছে। রোববার 18 জানুয়ারি এই তথ্য জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে গাজার বোর্ড অফ পিসে যোগদানের আমন্ত্রণ পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, পাকিস্তান আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রচেষ্টায় অংশগ্রহণ করবে, যাতে গাজার পরিস্থিতির স্থায়ী সমাধান আসে। একই সঙ্গে নিশ্চিত করা হবে যে এই প্রচেষ্টা জাতিসংঘের রেজলিউশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। শুক্রবার শান্তি চুক্তি অনুযায়ী গাজায় শান্তি পর্ষদের প্রতিষ্ঠাকালীন নাম ঘোষণা করেছে হোয়াইট হাউস। ওই সদস্যদের সঙ্গে যুক্ত হতে ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকেও আমন্ত্রণ জানিয়েছেন। হোয়াইট হাউস জানিয়েছে, শান্তি পর্ষদের চেয়ারম্যান হিসেবে ট্রাম্প নিজেই থাকবেন। এছাড়া এই পর্ষদে আছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, মার্কিন ধনকুবের মার্ক রোয়ান, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজর বাঙ্গা, ট্রাম্পের উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল এবং জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক দূত নিকোলাই ম্লাদেনভ। গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের অংশ হিসেবে এই শান্তি পর্ষদ গঠন করা হয়েছে। পর্ষদের অধীনে গাজার অন্তর্বর্তী প্রশাসন প্রথমে গাজাবাসীর জন্য জরুরি ত্রাণ সরবরাহ নিশ্চিত করবে। ইরাকের আইন আল আসাদ বিমানঘাঁটি থেকে চলে গেছে যুক্তরাষ্ট্রের সেনারা। সেখানে মার্কিনী ছাড়াও তাদের নেতৃত্বাধীন অন্যান্য দেশের সেনারাও ছিল। তারা ঘাঁটি ছাড়ার পর এটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকের সেনাবাহিনী। শনিবার 17 জানুয়ারি এ তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। 2020 সালে ইরাকের রাজধানী বাগদাদে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের চৌকস ইউনিট কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। এর বদলা নিয়ে আইন আল আসাদ ঘাঁটিতে বিপুল মিসাইল ছুড়েছিল ইরান। এতে এ ঘাঁটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইরানের হামলার তীব্রতা এতই বেশি ছিল যে ওই সময় সেখানে থাকা মার্কিন সেনাদের অনেকের মানসিক সমস্যা দেখা দিয়েছিল। 2024 সালে ইরাক ও যুক্তরাষ্ট্রের মধ্যে সেনা প্রত্যাহার নিয়ে চুক্তি হয়। এর অংশ হিসেবেই ঘাঁটি থেকে সরে গেছে মার্কিন সেনারা।
ইরাকি সেনাবাহিনীর এক কর্নেল যুক্তরাষ্ট্রের সেনাদের ঘাঁটি ছাড়ার তথ্য নিশ্চিত করেছেন। তবে অল্প কয়েকজন সেখানে অবস্থান করছে বলে জানিয়েছেন তিনি। তারা শুধুমাত্র কিছু লজিস্টিক কাজের জন্য এখনও এই ঘাঁটিতে আছেন। কাজ শেষ হলে তারাও চলে যাবেন। নিরাপত্তাজনিত কারণে এর বেশি তথ্য জানাননি ইরাকের সেনাবাহিনীর এ কর্মকর্তা। যুক্তরাষ্ট্র কখন সেনাদের প্রত্যাহার করা শুরু করেছিল সেটি নিশ্চিত নয়। শোনা গিয়েছিল 2025 সালের সেপ্টেম্বর মাসের মধ্যে শত শত সেনা এখান থেকে চলে যাবেন, আর 2026 সালের মধ্যে পুরো ঘাঁটি খালি করে দেবেন তারা। দক্ষিণ পূর্ব এশিয়ায় নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে পাকিস্তানের কাছ থেকে JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া শুরু করেছে ইন্দোনেশিয়া। পাকিস্তান ও চীনের যৌথ প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধবিমানটি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইন্দোনেশিয়া 40টিরও বেশি JF-17 থান্ডার কেনার পরিকল্পনা করছে। সম্প্রতি ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী স্যাফরি শামসুদ্দিন এবং পাকিস্তানের বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিধুর মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এই প্রতিরক্ষা চুক্তির রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই সম্ভাব্য চুক্তিতে কেবল যুদ্ধবিমানই নয়, পাকিস্তানের তৈরি অত্যাধুনিক শাহপর ড্রোন কেনার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। নজরদারি এবং সরাসরি হামলা চালাতে সক্ষম এই ড্রোনগুলো ইন্দোনেশিয়ার আকাশসীমা রক্ষায় শক্তিশালী ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এছাড়া ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গেও বৈঠক করেছেন, যেখানে আঞ্চলিক নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদী সামরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে দুই দেশ একমত পোষণ করেছে। আজারবাইজান ও লিবিয়ার সঙ্গে সফল চুক্তির পর আন্তর্জাতিক বাজারে পাকিস্তানের এই যুদ্ধবিমানের চাহিদা এখন ক্রমবর্ধমান। একই সময়ে বাংলাদেশের সঙ্গেও প্রতিরক্ষা খাতে বড় ধরনের সহযোগিতার পথে হাঁটছে পাকিস্তান। 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের মধ্যে সামরিক যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের কাছে JF-17 থান্ডার ও সুপার মুশাক প্রশিক্ষণ বিমান বিক্রির বিষয়েও ফলপ্রসূ আলোচনা চলছে। উন্নত প্রযুক্তি এবং তুলনামূলক কম খরচে দ্রুত সরবরাহের নিশ্চয়তা থাকায় অনেক দেশই এখন পশ্চিমা দেশগুলোর তৈরি ব্যয়বহুল বিমানের বিকল্প হিসাবে JF-17 থান্ডারকে বেছে নিচ্ছে। এই ধরনের চুক্তিগুলো এশীয় অঞ্চলে নতুন সামরিক ভারসাম্য তৈরি করবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রথমবারের মতো জনসমক্ষে স্বীকার করেছেন, সাম্প্রতিক দেশব্যাপী বিক্ষোভে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। শনিবার 17 জানুয়ারি এক ভাষণে তিনি বলেন, বিক্ষোভে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং এর মধ্যে বেশ কিছু হত্যাকাণ্ড ছিল অত্যন্ত অমানবিক ও নৃশংস। তবে এই বিপুল প্রাণহানির জন্য তিনি সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন। খামেনির দাবি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরাই ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি ও এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য মতে বিক্ষোভ দমনে সরকারি বাহিনীর সহিংসতায় নিহতের সংখ্যা 3090 ছাড়িয়ে গেছে, যদিও অনেক অধিকার গোষ্ঠী এই সংখ্যা আরও অনেক বেশি বলে দাবি করছে। দেশজুড়ে ইন্টারনেট সংযোগ প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকায় হতাহতের সঠিক তথ্য পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। সাইবার মনিটর নেটব্লকস জানিয়েছে, শনিবার 17 জানুয়ারি ইরানে ইন্টারনেট সংযোগ স্বাভাবিকের তুলনায় মাত্র 2% ছিল। বিবিসি পার্সিয়ান ও বিবিসি ভেরিফাই বিভিন্ন ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে নিশ্চিত করেছে যে বিক্ষোভকারীদের ওপর সরাসরি প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়েছে। অর্থনৈতিক সংকটের প্রতিবাদে গত 28 ডিসেম্বর শুরু হওয়া এই বিক্ষোভ দ্রুতই সরকারের পতন ও সর্বোচ্চ নেতার শাসনের অবসানের দাবিতে রূপ নেয়। ইরান সরকার এই পরিস্থিতিকে শত্রুদের মদতপুষ্ট দাঙ্গা হিসেবে আখ্যা দিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের সমর্থন জানিয়েছেন। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, নিরাপত্তা বাহিনী যদি হত্যাকাণ্ড চালিয়ে যায় তাহলে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করতে পারে। এর জবাবে খামেনি ট্রাম্পকে একজন অপরাধী হিসেবে অভিহিত করে বলেছেন, ইরানি জাতির ওপর এই হতাহত ও অপবাদের জন্য যুক্তরাষ্ট্রকেই জবাবদিহি করতে হবে। এদিকে মার্কিন পররাষ্ট্র বিভাগ ইরানকে সতর্ক করে জানিয়েছে, তারা যদি কোনো মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর চেষ্টা করে তবে তাদের ভয়াবহ সামরিক শক্তির মুখোমুখি হতে হবে।
মার্কিন কর্মকর্তারা তেহরানকে সতর্ক করে দিয়ে বলেছেন তারা যেন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কোনো বিপজ্জনক খেলায় লিপ্ত না হয়। যদিও ট্রাম্প জানিয়েছেন যে বর্তমানে ইরানে হত্যাকাণ্ড বন্ধ হয়েছে বলে তাকে জানানো হয়েছে, তবুও তিনি দেশটির বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দেননি। বর্তমানে দক্ষিণ পশ্চিম ইরানের সিরাজ সহ বিভিন্ন শহরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে এলেও নিরাপত্তা বাহিনীর কড়া টহল ও ইন্টারনেটের সীমাবদ্ধতার কারণে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়েই গেছে।